প্রিয় বন্ধুরা, প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। দেখতে দেখতে ১৬ মাস পার করে ফেললেন ডক্টর ইউনূস। তিনি নির্বাচনের তফসিলও ঘোষণা করেছেন এবং তার প্ল্যান অনুযায়ী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে তিনি ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন। এতদিন ১৬ মাস যে তিনি ক্ষমতা চালালেন, ছোটখাটো চ্যালেঞ্জ থাকলেও তিনি মোটামুটি উতরে গেছেন। কিন্তু এখন কি তিনি পারবেন? তিনি কি আদৌ নির্বাচনটি অনুষ্ঠিত করতে পারবেন, নাকি তার আগেই বাংলাদেশে কোনো পরিবর্তন আসবে? প্রিয় বন্ধুরা, এটি নিয়েই আজকে আলাপ করব। তার আগে একটু জানিয়ে রাখি, আগামীকাল আমাদের বিজয় দিবস। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আমরা পাকিস্তানের হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীনতা অর্জন করেছিলাম। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা, একদিন আগেই শুভেচ্ছা জানাচ্ছি। ডক্টর ইউনূস যখন ক্ষমতা নিয়েছিলেন তখন আপনারা জানেন গত বছরের ৮ই অগস্ট তিনি এই প্রধান উপদেষ্টার পদে আসীন হয়েছিলেন। তিনি ধারণা করেছিলেন যে তিনি আমৃত্যু ক্ষমতায় থাকবেন, যে কারণে তার আশেপাশের লোকজনকে আমরা প্রায়ই বলতে শুনতাম যে ৫ বছর ১০ বছর, এমনকি তিনি নিজেও বলেছেন যে মানুষ নাকি চায় তিনি আরো ৫০ বছর ক্ষমতায় থাকুক। তিনি প্রথম ধাক্কাটি খেয়েছিলেন গত বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে, যেদিন ফলাফল প্রকাশিত হয় এবং ট্রাম্প জয়লাভ করে। কারণ আজকে যদি কমলা হ্যারিস আমেরিকার প্রেসিডেন্ট থাকলেন, তাহলে বাংলাদেশে ইউনূস গংয়ের কি অবস্থা হতো, এটা আমি যতবারই ভাববার চেষ্টা করেছি আমার গা শিহরে উঠেছে। যাই হোক, ট্রাম্প নির্বাচিত হবার পরে আমরা আশা করেছিলাম যে আমেরিকার যে বাংলাদেশ পলিসি বা সাউথ এশিয়ান পলিসি এবং বাইডেন যে কাজগুলো করেছিলেন সেগুলো থেকে ট্রাম্প প্রশাসন সরে আসবেন। কিন্তু তখন ইউনূস লবির পক্ষ থেকে বলা হয়েছে যে আমেরিকার প্রেসিডেন্ট পরিবর্তন হলেও নীতির পরিবর্তন হয় না, তাদের ফরেন পলিসির পরিবর্তন হয় না। আমরা বলছি হয়, তারা বলছে হয় না। কিন্তু বাস্তবতাটা ছিল যে ট্রাম্প ক্ষমতা নেওয়ার পরে বিশ্বের অনেকগুলো জরুরি ইভেন্টে সে ইনভলভ ছিল, এবং তার মধ্যে একটা হলো গাজা এবং ইসরায়েলের লড়াই, আরেকটা হলো ইউক্রেন এবং রাশিয়ার লড়াই। এর বাইরেও অনেক দেশের সংঘাতের সাথে আমেরিকা জড়িয়ে গিয়েছিল এবং তারা সেই সংঘাতগুলো মিটিয়েছে বলে ট্রাম্প দাবি করে। এই অবস্থায় বাংলাদেশে আমরা দেখেছি যে বাইডেন প্রশাসনের প্রভাবটা কিন্তু অনেকদিন ছিল। আর একটা জিনিস আমরা খেয়াল করেছি যে বাংলাদেশের ঢাকায় মার্কিন দূতাবাসে যারা কর্মরত ছিলেন এবং অনেকে এখনো আছেন, তারা বাইডেন প্রশাসন কর্তৃক এখানে প্রেরিত ছিলেন। তো ন্যাচারালি সেই মানুষগুলো বাইডেনের সেই পলিসি ইমপ্লিমেন্ট করার জন্য অনেক বেশি মনোযোগী ছিলেন। কিন্তু আজকে ঢাকা মার্কিন দূতাবাসে যদি আমরা তাকাই, বিশেষ করে আমেরিকান যারা কাজ করতো, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যাদের এখানে পোস্টিং দিয়েছিল, তারা অধিকাংশই আমেরিকায় ফিরে গেছে। এখন এই ট্রেসি অ্যান জ্যাকবসনের মতো কয়েকজন আছে। এবং গত অক্টোবর পর্যন্ত বলতে গেলে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সাউথ এশিয়ার ব্যাপারে তখনও পুরা গুছিয়ে আনতে পারেনি। এবং আপনারা দেখেছেন যে ভারতের সাথে 10 বছরের ডিফেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছে আমেরিকার। বাণিজ্য চুক্তি হই হই করছে, যে কোনো দিন চুক্তি স্বাক্ষরিত হয়ে যেতে পারে। চুক্তির মূল অংশগুলো অনেক আগে সেটেলড হয়ে আছে। সুতরাং গত নভেম্বর, পুরো নভেম্বর জুড়ে কাতারে, ভারতে এবং বাংলাদেশ এবং কিছুটা আমেরিকায় এই 4টি দেশের সিরিজ বৈঠক হয়েছে এবং এই বৈঠকে মূলত বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে সেটি নিয়েই আলোচনা হয়েছে। আরো অনেক বিষয় আলোচনা হয়েছে, তার মধ্যে একটি ছিল বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ। এবং এই নভেম্বরের সিরিজ অফ মিটিংস, এই 4টা দেশে বললাম, মূলত ভারতে এবং কাতারে। এবং ভারতে এই মিটিংগুলো করেছে অজিত দোভাল, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, এবং সার্জিও গার, যিনি ভারতে মার্কিন রাষ্ট্রদূত এবং তিনি এর বাইরে দক্ষিণ এবং মধ্য এশিয়াও ট্রাম্পের বিশেষ দূত হিসেবে কাজ করছেন। এর ফলে এই যে সিরিজ বৈঠকগুলো হয়েছে, এর ফলে আমেরিকার সাউথ এশিয়ান পলিসি, আমি যেহেতু বাংলাদেশের বিষয়গুলো নিয়ে কথা বলি, সো আমি বাংলাদেশ নিয়েই কথা বলবো। সো এই যে বাংলাদেশ নিয়ে ভারত, আমেরিকা এবং আমেরিকা মানে এর সাথে সাথে ইউরোপিয়ান ইউনিয়নও অনেকখানি ফলো করে তাদের। তো কি হবে বাংলাদেশের ব্যাপারে, এই বিষয়গুলো তারা চূড়ান্ত করেছে। এবং এটি চূড়ান্ত করার পরে 5ই ডিসেম্বর বাংলাদেশ সময় রাতে, আমেরিকার সময় তখন দিন, তখন এটি ট্রাম্পকে জানানো হয় এবং ট্রাম্প সেই গৃহীত সিদ্ধান্তগুলো অনুমোদন দেন। এবং সেই
সেই দিন থেকেই বেসিক্যালি বাংলাদেশের ফেটটা নির্ধারিত হয়ে গেছে। আর একটা বিষয় আপনারা হয়তো জানেন না যে এর মধ্যে আমেরিকার প্রচুর প্রতিনিধি দল কিন্তু বাংলাদেশ ভ্রমণ করেছে, এবং সর্বশেষ একটা সেনা সদস্য দল তারা এসেছিল বাংলাদেশের সাথে। একটা কমন, এটা তাদের বাৎসরিক ডায়লগ ছিল, এবং সেই ডায়লগেও আমেরিকান টিমকে যিনি লিড করেছেন ব্রিগেডিয়ার জেনারেল সারা, তিনি আমাদের আর্ম ফোর্সেস ডিভিশনের লেফটেন্যান্ট জেনারেল কামরুলের সাথে মিটিং করেছেন, এবং কামরুলকে তিনি আমেরিকান ট্রাম্প সরকারের মনোভাব জানিয়ে গেছেন, এবং সেখানে তিনি বলেছেন যে মার্কিন প্রশাসন বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন চায়। তার আগে কদিন আগে এই গত সপ্তাহে ফিরে গেল একটি অ্যাডভান্স টিম, যারা ফিরে গিয়ে রিপোর্ট দেওয়ার পরেই বাংলাদেশে খুব দ্রুত এর একটা বিশেষ দূত আসছেন। সেই দূত আসলে দুজন আসছেন। সাউথ এশিয়ার যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, স্টেট সেক্রেটারি পল কাপুর, এবং ওই সার্জিও গার্ড, যিনি ভারতে মার্কিন রাষ্ট্রদূত এবং এই অঞ্চলের ট্রাম্পের বিশেষ দূত। তারা আসছে বাংলাদেশে, এবং বাংলাদেশে এসে তারা বাংলাদেশের সকল স্টেক হোল্ডারদের ইনক্লুডিং ডক্টর ইউনূস তাদের জানিয়ে দেবে যে একটি ইনক্লুসিভ নির্বাচন তারা চায়। এবং বাংলাদেশের ব্যাপারে আসলে ট্রাম্প এখন ভারতের চোখ দিয়েই দেখবেন। এর আগে আপনারা জানেন যে গত 13ই ফেব্রুয়ারি নরেন্দ্র মোদী হোয়াইট হাউসে গিয়েছিলেন, ট্রাম্পের সাথে মিটিং করেছেন। সেদিন ট্রাম্প সবার সামনে বলেছিলেন যে যেটা সহজ করলে দাঁড়ায় যে ভারতের চোখ দিয়েই বাংলাদেশকে দেখবে আমেরিকা। কিন্তু তারপরে গঙ্গার জল অনেক গড়িয়েছে, ট্যারিফ নিয়ে এবং নানান ইস্যুতে ভারতের সাথে আমেরিকার সম্পর্কে একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছিল, এবং সেই টানাপোড়েনের ফলশ্রুতিতে আমরা বিশ্ব রাজনীতিতে একটা নতুন মেরুকরণ লক্ষ্য করছিলাম। একদিকে আমেরিকা, আরেকদিকে চায়না, রাশিয়া, ইন্ডিয়া এবং ব্রিক্স এবং অনেক দেশ, যার ফলে দেখা গেল যে পুরো বিশ্ব রাজনীতিতে আমেরিকার যে একক আধিপত্য সেটা থ্রেটের মুখে পড়ে যায়। এবং সেই মুহূর্তে ট্রাম্পের উপদেষ্টা পরামর্শদাতারা বলেছিলেন যে সাউথ এশিয়ায় আসলে ভারতের সাথেই বন্ধুত্ব করা উচিত। এর মধ্যে আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের একটা সম্পর্ক গড়েছে। তো একজন কূটনীতিক খুব চমৎকার ভাবে এটি বিশ্লেষণ করেছেন যে পাকিস্তান হলো আমেরিকার লাঠিয়াল, আর ভারত হলো তাদের বন্ধু। স্বভাবতই যেহেতু বাংলাদেশের উপরে আমেরিকার এতদিনকার যে স্ট্র্যাটেজি ছিল সেটা পরিবর্তিত হয়েছে। ভারত তো বরাবরই এখানে একটি ইনক্লুসিভ নির্বাচন চেয়েছে। এদিকে ইউনূস এখন শুধুমাত্র পাকিস্তান এবং তুরস্কের সমর্থন ছাড়া আর কারো তেমন সমর্থন পাচ্ছে না, এবং এই অবস্থায় পাকিস্তান এবং তুরস্কও কিন্তু বেশ কিছুটা দ্বিধান্বিত যে আসলে কি হচ্ছে বাংলাদেশের রাজনীতি নিয়ে। তো এই যে একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে, এই চ্যালেঞ্জ কি ডক্টর ইউনূস মোকাবেলা করতে পারবেন? তিনি কি আদৌ নির্বাচনটি অনুষ্ঠিত করতে পারবেন? এই বিশ্ব পরাশক্তির বিরুদ্ধে গিয়ে তিনি কি তার পরিকল্পনা অনুযায়ী জেনারেল ওয়াকার খানের সাথে মিলে জামাতকে ক্ষমতায় নিতে পারবেন? এই প্রশ্নটি এখন সামনে উঠে এসেছে, এবং রাজনীতিবিদরা বা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে এই মুহূর্তে ইউনূসের সামনে যে চ্যালেঞ্জ সেটি ওভারকাম করার সক্ষমতা ডক্টর ইউনূসের নেই। এবং ডক্টর ইউনূসের কিছু উপদেষ্টা, তারা এর আগে আমরা দেখেছি খুব সরব ছিল, বিশেষ করে রাষ্ট্রপতির বিভিন্ন কথার পরে তারা নানা রকমের কথা বলতো। কিন্তু সম্প্রতি রাষ্ট্রপতি যে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সে একটা ইন্টারভিউ দিয়েছিলেন, এবং সেখানে তিনি ডক্টর ইউনূসের সম্পর্কে বলেছেন 7 মাস তার সাথে যোগাযোগ নেই, এবং তিনি পদত্যাগের আগাম হুমকি দিয়ে রেখেছেন। তো সেটা অবশ্যই ইউনূস প্রশাসনের জন্য একটু বিব্রতকর ছিল। কিন্তু এরকম একটা সাক্ষাৎকার দেওয়ার পরেও আসিফ নজরুল এবং কোনো উপদেষ্টাই কিন্তু কোনো মন্তব্য করেনি। আসিফ নজরুলকে একটি সূত্র জিজ্ঞেস করেছিল যে তিনি এর আগে রাষ্ট্রপতির বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ করেছেন, কিন্তু এবার কেন তিনি এই সাক্ষাৎকারের পরে কোনো উচ্চবাচ্য করলেন না। আসিফ নজরুল জানিয়েছেন যে যেহেতু এটা ঢাকার একটা প্রভাবশালী রাষ্ট্রদূতের মধ্যস্থতায় হয়েছে, সেখানে তারা অসহায়, তাদের কিছু করার নেই। প্রিয় দর্শক, এর আগে আমি একটা এপিসোডে রয়টার্সকে মার্কিন সংবাদ সংস্থা বলেছিলাম, আমি দুঃখিত। আমি আসলে বলতে চেয়েছিলাম ব্রিটিশ সংবাদ সংস্থা, কিন্তু এই সাক্ষাৎকারটি ছাপানোর ব্যাপারে মার্কিন একজন কূটনীতিবিদ ভূমিকা রেখেছিল। সুতরাং বাংলাদেশের রাজনীতি একটি ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে যাবে, এর বিপক্ষে গিয়ে ডক্টর ইউনূস যদি কিছু করতে চায় তাহলে তিনি ব্যর্থ হবেন, কিংবা কোনোভাবে নির্বাচন অনুষ্ঠান করতে পারলেও সেটি অবশ্যই সাস্টেন করবে না। সুতরাং এই মুহূর্তে সবাই মিলে একটা ইনক্লুসিভ নির্বাচনের দিকে যাওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ, এবং সেই নির্বাচনটি অবশ্যই ডক্টর ইউনূসের অধীনে হবে না, সেটা নতুন কোনো ব্যবস্থাপনায় হতে পারে। এর মধ্যে ছোট্ট দুটো আপডেট আছে।
সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা জানেন এই আনিস আলমগীর গত জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানের একজন সমর্থক ছিলেন, কিন্তু তিনি মাঝে মধ্যে ইউনূস প্রশাসনের সমালোচনা করতেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতেন। এইটাও তারা সহ্য করতে পারেনি। তাদের নিজেদের একজন সাংবাদিক হওয়া সত্ত্বেও আনিস আলমগীরকে আজ গ্রেপ্তার করা হলো। প্রিয় বন্ধুরা, আগামীকাল বিজয় দিবসে আমি ব্যক্তিগতভাবে খুবই ব্যস্ত থাকবো। আমাদের সিডনিতেও একটা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সেখানেও যেতে হবে। কাল সম্ভবত আমি হয়তো এই এপিসোড নাও করতে পারি। সেই জন্যই আপনাদের আবারও আগাম বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। গত কয়েকদিনের দিল্লি সফরে আমি বেশ কয়েকটা মন্ত্রক ঘোরাফেরা করেছি। তাদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রক একটা। এখন অনেকে আমায় প্রশ্ন করেন, কখনো আপনি দপ্তর বলেন, কখনো আপনি মন্ত্রক বলেন, ব্যাপারটা কি? দেখুন, আমাদের তো বহুস্তরীয় গণতন্ত্র। আমাদের ওপরে রয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের আন্ডারে যে সমস্ত দপ্তরগুলো রয়েছে তাদেরকে বলা হয় মন্ত্রক। আর আমাদের যে সমস্ত রাজ্যগুলো ভাগ করা আছে, রাজ্যগুলোর যে মুখ্যমন্ত্রীরা যারা আছেন যারা, তারা বিভিন্ন দপ্তর, তাদেরও স্বরাষ্ট্র দপ্তর থেকে পুলিশ, কি বলে, অর্থ দপ্তর, তারপর বাণিজ্য দপ্তর, নানান রকম দপ্তর, সেগুলোকে দপ্তর বলা হয়। দপ্তর রাজ্য সরকারের ক্ষেত্রে, আর মন্ত্রক হচ্ছে কেন্দ্র সরকারের ক্ষেত্রে। এই কেন্দ্র প্রত্যেকটা রাজ্যকে নিয়ে, মতামত নিয়ে কেন্দ্র কাজ করে। আমাদের গণতন্ত্র সেইভাবে গঠিত হয়েছে। সেটা আবার যায় রাজ্যসভায়। রাজ্যসভায় কোনো মন্ত্রক নেই বা কোনো দপ্তর নেই। সেখানে সরাসরি ডিবেটের মাধ্যমে বিলটা পাস হয়। বিলটা পাস হয়ে রাষ্ট্রপতির কাছে যায় সই হওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের গণতন্ত্রীয় পরিকাঠামো। তো স্বরাষ্ট্র মন্ত্রকে ঘোরাফেরা করে আমি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশের উপরে কি ধরনের অ্যাকশন হতে পারে। সেখানে বসেই আমি শুনেছি যে 11টা জায়গায় সীমান্ত এলাকায়, যেগুলো আমাদের মিলিটারি ইন্টেলিজেন্সের লোকেরা গিয়ে ওয়াকারকে নিয়ে 11টা জায়গা চিহ্নিত করে দিয়েছিলেন, সেই 11টা জায়গার মধ্যে শুধু লালমনিরহাটের বোধহয় একটা একে বাঁশের স্ট্রাকচার এগুলো ওপর দিয়ে ভেঙে টেঙে দিয়ে কাজ শেষ হয়ে গেছে, বাকিগুলো কিছু করেনি। আমি বহুদিন আগে থেকে আপনাদের বলে আসছি যে বৃষ্টির মতো পড়বে, বৃষ্টির মতো। কারণ আমি খবর পাচ্ছিলাম যে 7 দিনের টাইম লিমিট শেষ হয়ে গেছে। এবার তৈরি হচ্ছে আমাদের ড্রোনগুলো অ্যাকশনে আসবে। এই ড্রোনগুলো পানাগড় থেকে, যেগুলো আপনাদের হাতের বাইরে, সেখান দিয়ে উড়বে এবং জায়গা মতো পড়ে যাবে। এখন যেগুলো শুরু হয়েছে না, সেগুলি 11টা জায়গায় যে শুরু হয়েছে, টোটাল 40 জনের মতো মারা গেছে বলে আমাদের কাছে খবর আছে। আপনাদের কাছে কোনো খবর থাকবে না এই কারণেই যে আপনাদের দেশে সমস্ত কিছু চেপে যাওয়া হচ্ছে। যেহেতু আপনাদের দেশের মিডিয়া বলছে না এবং ভারত প্রকাশ করছে না সরকারিভাবে, কারণ ভারত সরকারিভাবে এই তথ্য কখনো প্রকাশ করবে না, তাই আপনারা বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছেন যে আদৌ হয়েছে কিনা। যারা সীমান্তবর্তী এলাকায়, যাদের আত্মীয় স্বজন বাস করেন, তাদেরকে আপনারা ফোন করে খবর নিন যে সীমান্ত এরিয়ায় ওই ঘাঁটিগুলো হয়েছে, সেই সীমান্ত এরিয়ায় ড্রোন স্ট্রাইক হয়েছে কিনা, 11টা অঞ্চলে ড্রোন স্ট্রাইক হয়েছে কিনা। তাহলে আপনাদের কাছে দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে, কাউকে বলে দিতে হবে না। এই সত্যি হয়েছে কিনা, মানে আদৌ হয়েছে কিনা, এই প্রশ্ন যেগুলো আপনারা কমেন্টে করেন না, তার উত্তর আপনারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের মাধ্যমেই পেয়ে যাবেন। কারণ আপনাদের দেশটা খুব ছোট দেশ, একে অপরের সঙ্গে আপনাদের খুব ভালো ঘনিষ্ঠ পরিচয় আছে, ফলে জানতে আপনাদের কোনো অসুবিধা নেই। তবে এ তো গেল শুধু ড্রোন হামলা হবে না, এটাকে বলবো শিলাবৃষ্টি। টুকটাক শিল পড়েছে, এরপর শিলাবৃষ্টির পর হয় কি ঝোড়ো বৃষ্টি। এবার ঝড়ের আশঙ্কা আপনারা করুন। যে কোনো সময় ঝাঁকে ঝাঁকে ড্রোন, আপনাদের এই সব ক্যান্টনমেন্ট, ড্রোন এবং মিসাইল, এরা কিন্তু আক্রান্ত হবে যে কোনো দিন, যে কোনো সময়। যেটুকু আমি বুঝলাম যে পাকিস্তানে যে ভুলটা ভারত করেছিল, 4 দিনের মধ্যে যুদ্ধটা বন্ধ করে দিয়ে ওরা মাপ চাইলো, ওরা যুদ্ধবিরতি চাইলো, আমরা যুদ্ধ বন্ধ করে দিলাম। পাকিস্তানের ব্যাপারে যে ভুলটা করেছিল, যেটা আমি বারবার বলি যে এটা ভুল হয়েছে, এটা করা হচ্ছে, থেমে যাওয়া উচিত হয়নি, সেটা এখন ভারতবর্ষ উপলব্ধি করেছেন।
প্রধানমন্ত্রী, তিনি এবার ঠিক করেছেন যে শুরু হলে আর শেষ না হওয়া পর্যন্ত ছাড়বো না। সুতরাং বাংলাদেশে শুরু হোক অথবা পাকিস্তানের শুরু হোক, একটা বা দুদিকে যখন একই সঙ্গে হবে অথবা আলাদা করে হবে, তখন কিন্তু একদম শেষ অবধি করে ভারত ছাড়বে, নিশ্চিহ্ন করে দেবে, করে ভারত ছাড়বে। কারণ ভারত আর সহ্য করবে না। আমাদের দেশে যারা লিব্রান্ডু রয়েছে, মানে বামপন্থী লিবারাল এবং লেফটিস্ট প্লাস গান্ডু, তিনটে যুক্ত করে হয় লিব্রান্ডু। দে লাভ টু সে উই আর লাভিং পিপল, দেয়ার আর গুড টেরোরিস্ট, ব্যাড টেরোরিস্ট। মানে গুড টেরোরিস্ট, ব্যাড টেরোরিস্ট বলে কিছু নেই। টেরোরিস্ট ইজ টেরোরিস্ট। তার আবার গুড ব্যাডের কি আছে? আজকে দেশে গণতন্ত্র আছে, বাক স্বাধীনতা আছে, তুমি কথা বলে যাচ্ছ। ভাই, गिव ए थैंक्स टू योर पेरेंट्स। आपका जन्म यहां पर हुआ है। অরুন্ধতী রায় জামিয়া ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে, জামিয়া উমিয়া ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে তিনি বাংলাদেশের ড্রোন অ্যাটাকে তিনি সমালোচনা করছেন। হু আর ইউ টু ক্রিটিসাইজ ইন্ডিয়া গভর্নমেন্ট? আপনি কে? যিনি বলেছিলেন अफजल हम शर्मिंदा है तेरे कातिल जिंदा है। अफजल गुरु, যিনি আমাদের পার্লামেন্ট অ্যাটাকে যিনি মাথা ছিলেন, তাকে যখন ফাঁসি দেওয়া হয় তখন তিনি স্লোগান তুলেছিলেন ওই দিল্লি ইউনিভার্সিটিতে যে अफजल हम शर्मिंदा है तेरे कातिल जिंदा है। भाई शुक्र मानो अपने पेरेंट्स को कि आपने जन्म लिया इस धरती पर। थोड़ा सा भी दया माया हो जाता ना तो पता चलता অরুন্ধতী রায় আর তোমার যত চেলা চামুন্ডা সাকরেদ রয়েছে, তাদের সমস্ত বুঝে যেতেন যে কোথায় আপনি জন্ম নিয়েছেন আর কতটা বাক স্বাধীনতা আপনি পাচ্ছেন। এরা ভারতবর্ষের নীতির সমালোচনা করে কোন স্বার্থে? ভারতবর্ষ আবার একটা পেহেলগামের জন্য প্রস্তুত থাকুক, আর একটা দিল্লি ব্লাস্টের জন্য প্রস্তুত থাকুক। যারা ভোটে দাঁড়ালে তাদের পরিবারের ভোটটুকুও তারা পাবে না, একটা কর্পোরেশন ইলেকশনে দাঁড়ালেও পাবে না, তারা দাঁড়িয়ে বড় বড় বক্তৃতা দিচ্ছে। আই ডিমান্ড ইমিডিয়েট অ্যারেস্ট অফ অরুন্ধতী রায়, ইমিডিয়েট অ্যারেস্ট। বাংলাদেশে কি হবে না হবে, পাকিস্তানে কি হবে না হবে, তুমি নীতি নির্ধারককে, তুমি না এমএলএ, না পার্লামেন্টেরিয়ান, না এমপি, তুমি কে? তো যাই হোক, আমাদের দেশের এই জন্য আমরা বলি এদেরকে লিব্রান্ডু, লেফটিস্ট লিবারেল প্লাস গান্ডু, সব মিলিয়ে লিব্রান্ডু। আর আপনাদের দেশে যারা এই যে গুজববাজ ফুজববাজ বলেন না, আর যারা বলে সত্যি কিনা মিথ্যে কিনা, আপনি ছবি দিন অমুক দিন, বোঝেন না? আপনাদের এত নেতা গিয়ে আপনাদের দেখা করলেন, আপনার নেত্রীর সঙ্গে একটা ছবি কেন বেরোয়নি? কেন বেরোয়নি? নেতাদের বলতে পারতেন যে একটা ছবি দিন, নইলে আমরা বিশ্বাস করতে পারবো না। কই বলেননি তো নেতাদের। আপনার যত ডিমান্ড হচ্ছে আমার কাছে, ওয়ার্থলেস পিপল। আপনাদের জন্য আজকে বাংলাদেশের এই অবস্থা। আপনারা হলেন গিয়ে ওই ইউনুসের সাকরেদ, যারা এখানে আজে বাজে কমেন্ট করে যান, এর উত্তর পাবলিক দেবে, যারা বোঝে তারা দেবে উত্তর। আমার দোয়াটা বড় ব্যাপার নয়, তাদের দোয়াটা দরকার। তো বাংলাদেশের কপালে কিন্তু অশেষ দুর্গতি নাচছে, আমি এটা বলে দিলাম। কবে হবে না হবে কিন্তু আমি জানি না, কিন্তু শুরু হলে শেষ হয়ে ছাড়বে। এবারে পাকিস্তানের মতো হবে না যে 4 দিনের যুদ্ধ করে কি 2 দিনের যুদ্ধ করে বাংলাদেশে হাফ বেলায় যুদ্ধ শেষ হয়ে যাবে, তারপরে তো আমরা ছেড়ে দিলাম। ও আর হবে না, ভুলে যান। এবার শুরু হবে তো শেষ হবে। স্বরাষ্ট্র মন্ত্রকে স্পষ্ট একটা আমি নির্দেশিকা একটা পেয়ে গেলাম, মানে একটা লাইন আমি পেয়ে গেলাম, যেটাতে আমি বুঝলাম যে এবার শুরু হলে সে পাকিস্তানি হোক অথবা বাংলাদেশে হোক, কারণ টেরোরিজম ভারতবর্ষ বরদাস্ত করবে না। সিডনিতে কি হলো?
সিডনিতে এত বড় ঘটনাটা ঘটে গেল। ভারতবর্ষ যখন যখন পরমাণু পরীক্ষা করেছিল, প্রথম আপত্তি করেছিল অস্ট্রেলিয়া। এরা বহু বর্ণে বিশ্বাসী। সবাই এসো। আজকে ব্রিটেনের অবস্থা দেখুন। ব্রিটেনের সাহেবরা এখন সংখ্যালঘু হয়ে গিয়েছে। এমন এমন এক একটা পাড়া রয়েছে যেখানে গিয়ে ঢোকা যাবে না, তারা আর্তনাদ করে এখন। একসময় এই ব্রিটেনের সূর্যাস্ত যেত না, তাদের আজকে এই অবস্থা। তো যাই হোক, বাংলাদেশের এই যে ইউনূস সরকার, তারা কোনো কিছু জানতে দিচ্ছে না, মানুষকে বোকা বানিয়ে রাখছে। সব কটা কি চেপে রেখে দিয়ে সব কথা সমস্ত চাপা আছে। কেউ কিছু আপনারা জানতে পারছেন না। মিডিয়া কি জানে না? মিডিয়া সবাই সব জানে, কিন্তু তারা প্রকাশ করতে পারছে না। তারা প্রকাশ করতে গেলে তাদের চাকরি চলে যাবে, নইলে প্রাণটা চলে যাবে, আর নইলে পরে চ্যানেলটি জ্বালিয়ে দেবে, কাগজের অফিসটি জ্বালিয়ে দেবে। কে চায়? আপনাদের না জানার ফল হচ্ছে আজকে দেশটা আরো অধঃপতনে চলে যাচ্ছে, আর আপনারা জানারও চেষ্টা নেই। কেউ যদি আপনাদের জানাবার চেষ্টা করে, তখন আপনারা তাকে কাঠগড়ায় তুলে দেন। প্রবলেমটা হচ্ছে এই জায়গায়। আপনাদের যদি কেউ জানাবার চেষ্টা করে, তখন আপনারা তাকে কাঠগড়ায় তুলে দেন। খোদ আওয়ামী লীগের লোকেরা আমায় প্রশ্ন করে, আপনি একজন চাওয়াবাজ, ছবি দিন নইলে বিশ্বাস করবো না। আরে আপনার বিশ্বাস অবিশ্বাসে কি আসে যায়? আপনি বিশ্বাস করলে করবেন, না করলে না করবেন। আমি কি কখনো আপনাদের বলেছি যে আমার চ্যানেল আপনি সাবস্ক্রাইব করুন? আমি তো বলিনি। তবে আমি যা বলি তাই ঘটে। আমি যা যা বলেছি তাই তাই ঘটেছে। ওই বলেছি ড্রোন বৃষ্টি হবে, ড্রোন বৃষ্টি সবে শুরু হয়েছে। এবার খোঁজ নিয়ে দেখুন হয়েছে কি হয়নি। আত্মীয় স্বজনকে ফোন করুন, সীমান্ত এলাকায় যারা রয়েছে। আর যখন আপনার পাশের বাড়িতে যখন পড়বে, তখন তো আপনি বলেছিলেন, ওই পেছনে পেছনে যখন পড়বে, পেছনে যখন জ্বলবে, তখন বলবে না না আমার মাথায় পড়েনি, আমার পেছনে পড়েছে, ওটা গুজব ছিল। আমি বলেছি এটাও হবে আপনাদের। আপনাদের কপালে অশেষ দুর্গতি আছে আপনাদের এই গান্ডুমির জন্য। আপনাদের ওই জন্য নাম দিয়েছি আমি উদগান্ডু, যারা এই সমস্ত কথা বলেন। আরো অনেক কিছু নাটক দেখার বাকি আছে। পিকচার আভি বাকি হ্যায়। সবে শুরু হলো দোস্ত, পিকচার আভি বাকি হ্যায়। আপনারা প্রধানমন্ত্রী সব জানেন, তিনি সমস্ত কিছু জানেন, এবং তার নির্দেশ, তার সঙ্গে আলাপ আলোচনা করেই ভারতবর্ষ যা করার করছে। আমার যতটুকু বোঝার আমি ততটুকু বুঝে গিয়েছি। সব কথা বলতে পারবো না, সুতরাং আমি এক একটা মন্ত্রক ধরে ধরে রোজ আমি বলবো। স্বরাষ্ট্র মন্ত্রকের কথা বলবো, বিদেশ মন্ত্রকের কথা বলবো, বাণিজ্য মন্ত্রকের কথা বলবো, বিভিন্ন ডেস্কের কথা বলবো। ঘুরে ঘুরে যা আমি গত 3 দিনে জানতে পেরেছি, পুরোটা আপনাদের ধীরে 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 বলবো। আপনারা অপেক্ষা করুন, আর আপনারা তার থেকেই বুঝতে পারবেন, আমার আলোচনা থেকে বুঝতে পারবেন যে বাংলাদেশের কপালে কি দুর্গতি আসছে। সে বাণিজ্য থেকে আরম্ভ করে আর অস্ত্র পর্যন্ত, লড়াই পর্যন্ত, সব নিয়ে কি দুর্গতি আসছে ধীরে ধীরে বুঝতে পারবেন। আমি ধীরে ধীরে সব বলবো। আজকে সবাই এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।